আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব আণবিক অরবিটাল তত্ত্ব। এই টপিকটি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ এবং নন মেজর সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আণবিক অরবিটাল তত্ত্ব বা মলিকুলার অরবিটাল থিওরি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আণবিক অরবিটাল তত্ত্ব আলোচনা করার আগে আমাদের বন্ডিং আণবিক অরবিটাল সম্পর্কে ধারণা নিতে হবে। তার আগে আমরা কোনো একটা পরমাণুর সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি একটু দেখি, যেমন নাইট্রোজেন। তাহলে এই যে নাইট্রোজেন পরমাণু, এই নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 এবং নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা করি 1s2 2s2 2p6 এবং আমরা জানি যে পি যে অরবিটাল, এই পি অরবিটালে তিনটা উপস্তর রয়েছে। একটা হচ্ছে 2px 2py এবং 2pz। আমরা যদি এভাবে দেখি 1s2 2s2 2px 2py আর 2pz। তো নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন যেহেতু হচ্ছে 7টা, তাহলে 2pর উপর কিউব, তাহলে এখানে 1, এটা আমরা কি সবাই জানি যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখন কথা হচ্ছে যে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, কিন্তু আমরা যখন নাইট্রোজেন অণুর ইলেকট্রন বিন্যাস করতে যাব, তাহলে এই নাইট্রোজেন অণুর ইলেকট্রন বিন্যাস আমরা এভাবে সাধারণ ইলেকট্রন বিন্যাসের মতো করে করতে পারবো না। তাহলে এখানে আমাদেরকে আণবিক অরবিটাল তত্ত্বে অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা সাধারণত পরমাণুর ক্ষেত্রে আমরা যেভাবে ইলেকট্রন বিন্যাস করে আসতেছি এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করি। যখন আমরা অণুর ইলেকট্রন বিন্যাসগুলো দেখি তখন হচ্ছে আমাদের আণবিক অরবিটাল তত্ত্বটা প্রয়োগ করতে হয়। তো আণবিক অরবিটাল তত্ত্ব প্রয়োগ করার জন্য আমাদেরকে এই যে পারমাণবিক যে অরবিটালটা আছে, এই পারমাণবিক অরবিটালের থেকে মনে করেন এই যে পারমাণবিক অরবিটালের যোজ্যতা স্তর কোনটা, তাহলে এখানে যোজ্যতা স্তর হচ্ছে 2p(xy) 2p(y) এবং 2pz, এগুলো হচ্ছে কি আমাদের যোজ্যতা স্তর। তাহলে এই যে পারমাণবিক অরবিটালের যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো এই নাইট্রোজেন অণুর ক্ষেত্রে কয়টা নাইট্রোজেন পরমাণু আছে, এখানে 2টা নাইট্রোজেন পরমাণু একটা সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। তাহলে একটা নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের একটা নাইট্রোজেন, তাহলে এখানে একটা হচ্ছে আমাদের নাইট্রোজেন পরমাণু এবং আর একটা নাইট্রোজেন পরমাণু হচ্ছে কি আমাদের এখানে। এখানে শুধু আমি নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে এখানে আমরা দেখতেছি 2টা নাইট্রোজেন, তাহলে এই 2টা নাইট্রোজেন এর পারমাণবিক অরবিটালগুলো কম শক্তি সম্পূর্ণ স্থায়ী একটা বন্ডিং অরবিটাল তৈরি করে এবং 3টা অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি করে। তাহলে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং অরবিটালগুলো কি, এগুলো হচ্ছে কি আমরা একটু প্রথমে ধারণা নেই। তাহলে এখানে বলতেছে বন্ডিং আণবিক অরবিটাল। তাহলে এখানে অণু গঠনকালে পারমাণবিক অরবিটাল সমূহ, এই যে আমাদের অণু গঠনকালে এটা হচ্ছে কি আমাদের পারমাণবিক অরবিটাল। তাহলে এটা হচ্ছে কি আমাদের 2px, এটা হচ্ছে 2py আর এটা হচ্ছে কি 2pz। তাহলে অনুরূপভাবে এটা হচ্ছে 2px 2py এবং 2pz। এই দুটো হচ্ছে কি আমাদের পারমাণবিক অরবিটাল। তাহলে অণু গঠনকালে এই পারমাণবিক অরবিটাল সমূহে বিদ্যমান ইলেকট্রন সমূহ সংশ্লিষ্ট পারমাণবিক অরবিটাল অপেক্ষা নিম্ন শক্তি সম্পূর্ণ। তাহলে কি বলতেছে, এই যে সংশ্লিষ্ট যে পারমাণবিক অরবিটালগুলো আছে এর থেকে নিম্ন শক্তি সম্পূর্ণ যে সকল অরবিটালে প্রবেশ করে এবং সংশ্লিষ্ট অণুর স্থিতিশীলতা বৃদ্ধি করে তাদেরকে আমরা বন্ধনকারী বা বন্ডিং আণবিক অরবিটাল বলি। তাহলে এইখানে আমরা দেখব যে এই যে নাইট্রোজেন যে পরমাণুটি আছে, এই নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক অরবিটালগুলো এই এই পারমাণবিক অরবিটালের থেকে নিম্ন শক্তি সম্পূর্ণ। তাহলে নিম্ন শক্তি সম্পূর্ণ অরবিটালগুলো একটা হচ্ছে কি আমাদের
সিগমা 2px, আর দুইটা হচ্ছে আমার, একটা হচ্ছে 2py, এগুলোকে প্রকাশ করা হয় পাই 2py, আর এটা হচ্ছে কি পাই 2pz। এই পাই 2py এবং পাই 2pz এই দুইটা অরবিটালের এরা হচ্ছে কি সমশক্তি সম্পূর্ণ। তাহলে এদের থেকে কম শক্তি সম্পূর্ণ হচ্ছে আমার সিগমা 2px। এগুলো হচ্ছে আমাদের বন্ডিং আণবিক অরবিটাল, যারা কিনা এই পারমাণবিক যে অরবিটাল আছে এই পারমাণবিক অরবিটালের থেকে কম শক্তি সম্পূর্ণ এবং বেশি স্থিতিশীল। আবার এরকমভাবে আমাদের অ্যান্টিবন্ডিং অরবিটালগুলো এখানে থাকে। এখানে অ্যান্টিবন্ডিং অরবিটালের ক্ষেত্রে এইখানে সিগমা 2px আছে, এটা হচ্ছে কি আমাদের এর শক্তি। অ্যান্টিবন্ডিং অরবিটালগুলোকে স্টার চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে সর্বোচ্চ শক্তিশালী অরবিটালটা হচ্ছে সিগমা স্টার 2px। তার নিচের শক্তি বিশিষ্ট অরবিটালগুলো হচ্ছে আমাদের পাই স্টার 2py, আর একটা হচ্ছে পাই স্টার 2pz। এগুলো হচ্ছে আমাদের বন্ধন বিরোধী আণবিক অরবিটাল। আমরা যখন এক্সাম্পল দিব তাহলে এগুলো সম্পর্কে আমাদের বেশি ধারণা আসবে। তাহলে এটা ছিল কি আমাদের বন্ডিং অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং। আমরা কাদেরকে বলবো? যারা হচ্ছে গিয়ে উচ্চ শক্তি সম্পন্ন যে সকল অরবিটালে প্রবেশ করবে এবং সংশ্লিষ্ট অণুর স্থিতিশীলতা হ্রাস করবে তাদেরকে আমরা বলবো যে অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটাল। তাহলে এই যে বন্ডিং অরবিটাল আছে, তাহলে বন্ডিং অরবিটালগুলোকে NB দ্বারা প্রকাশ করা হয় এবং অ্যান্টি বন্ডিং যে অরবিটালগুলো আছে আণবিক অরবিটাল, এদেরকে এই NB দ্বারা কি প্রকাশ করা হয়? NB দ্বারা বন্ডিং আণবিক অরবিটাল। এই NB দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে বন্ডিং আণবিক অরবিটাল, এবং NA দ্বারা বোঝায় যে অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটাল। এখন এই বন্ডিং আণবিক অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালের পার্থক্যকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমরা বন্ধন ক্রম পাই। তাহলে বন্ধন ক্রম তাহলে বন্ধন ক্রমকে সংক্ষেপে বিও দ্বারা প্রকাশ করা হয়। যে তাহলে এই বন্ধন ক্রম সমস্যা আমরা লিখতে পারি যে আমাদের বন্ডিং আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা ডিভাইডেড বাই 2। এই বন্ধন ক্রমটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোনো একটা অণুর যদি বন্ধন ক্রম 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় ধনাত্মক কোনো পূর্ণ সংখ্যা হয়, যে 1 2 3 4 এরকম যদি আসে, তাহলে আমরা বলবো ওই অণুটার হচ্ছে আমাদের কি আছে? অস্তিত্ব আছে। আর যদি 0 আসে তাহলে আমরা বলবো যে ওই অণুটার যে অস্তিত্ব নেই। তাহলে আমরা এই বন্ধন ক্রম নির্ণয় করে বিভিন্ন হচ্ছে যৌগের অস্তিত্ব আছে কিনা এটা হচ্ছে আমরা দেখতে পারি। এবং কোনো একটা অণুর বন্ধন ক্রম যত বেশি হবে সেই যৌগটা তত বেশি স্থিতিশীল। আর যার বন্ধন ক্রম কম, যার বন্ধন ক্রম হচ্ছে কি বেশি, এই বন্ধন ক্রম কি হয়? যদি বেশি হয়, বন্ধন ক্রম বেশি হলে সেটা হচ্ছে কি বেশি সুস্থিত। আর বন্ধন ক্রম যদি কম হয় তাহলে হচ্ছে আমার কম সুস্থিত। এটা হচ্ছে আমাদের বন্ধন ক্রমের উপর ডিপেন্ড করে কোন যৌগটা বেশি সুস্থিত এবং কোনটা কম সুস্থিত।
আর বন্ধন ক্রম যদি শূন্য হয় তাহলে আমরা দেখব যে ওই অণুটা অস্তিত্বহীন। এখন আমরা এখানে কিছু এক্সাম্পল নিয়েছি, তাহলে এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা এই আণবিক অরবিটাল তত্ত্বটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যে হাইড্রোজেন অণু গঠিত হয় কিন্তু হিলিয়াম অণু কি হয় না, গঠিত হয় না। আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে যে দ্বিপারমাণবিক হিলিয়াম অণুর কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, এটা দেখার জন্য আমি এখানে হচ্ছে একটা ডায়াগ্রাম, যে আণবিক অরবিটালের যে ডায়াগ্রাম, এটা হচ্ছে কি আমি আগে থেকে অঙ্কন করে নিয়েছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে হাইড্রোজেন, আমরা যদি প্রথমে হাইড্রোজেনেরটা দেখি তাহলে আমরা জানি হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 1। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু 1, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। তাহলে এই হাইড্রোজেন অণু যখন গঠিত হয়, তাহলে হাইড্রোজেন অণু যখন গঠিত হয়, এই হাইড্রোজেন অণুটা কিভাবে গঠিত হয়? দুইটা হাইড্রোজেন সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। এই দুইটা হাইড্রোজেন অণু যখন সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, তাহলে এই হাইড্রোজেন পরমাণুটার একটি ইলেকট্রন এবং এই হাইড্রোজেন পরমাণুটার একটি ইলেকট্রন কি থাকে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে হাইড্রোজেন অণুতে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। তাহলে আমরা আমরা এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যে আমাদের যে 1s যে অরবিটালগুলো আছে, এস অরবিটালগুলো যে আছে, সেটা 1s হোক আর 2s হোক, তাহলে এস অরবিটালগুলোকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এস অরবিটালগুলোকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এবং সংক্ষেপে নিচে ওই 1sটা এখানে রাখতে হয়। এবং যদি এই 1sটা এন্টিবন্ডিং হয় তাহলে এটাকে প্রকাশ করা হয় সিগমা স্টার 1s। আবার যদি এরকম হয় যে টু টু এস হয় না, আমাদের 2s যে অরবিটালগুলো আছে, এই যে 2s যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলো আমাদের সিগমা 2s, আর এটা হচ্ছে কি আমাদের বন্ডিং আণবিক অরবিটাল, এবং নন বন্ডিং এর ক্ষেত্রে কি হবে সিগমা 2s স্টার। এবং এখানে আমাদের যে 2px যে অরবিটালটা আছে, এই 2px অরবিটালকে প্রকাশ করা হয় সিগমা সিগমা 2px। এরপরে আমাদের সিগমা 2px আর এই যে ওয়াই এবং জেড অরবিটাল যে আছে, এগুলোকে প্রকাশ করা হয় পাই দ্বারা, এগুলোকে প্রকাশ করা হয় পাই দ্বারা। তাহলে পাই 2p ওয়াই, আবার হচ্ছে কি পাই 2p জেড। এই পাই 2p ওয়াই এবং পাই 2p জেড, এদের হচ্ছে কি শক্তিগুলো হচ্ছে সমান। এদের শক্তি পাই 2p ওয়াই এবং পাই 2p জেড এর শক্তি হচ্ছে সমান। তাহলে আমরা যদি একটু শক্তির ক্রমগুলোকে এর সাথে দেখে যাই, তাহলে আমরা দেখব যে সিগমা এস যেহেতু হচ্ছে আমাদের বন্ডিং আণবিক অরবিটাল, আমরা দেখলাম যে বন্ডিং আণবিক অরবিটালগুলোর শক্তি হচ্ছে কম আর অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালগুলোর শক্তি বেশি। তাহলে শক্তির ক্রমটা যদি আমি এখানে দেখাই, তাহলে শক্তি কার বেশি? সিগমা 1s এর থেকে সিগমা স্টার 1s এর শক্তি বেশি, এর থেকে এর শক্তি বেশি, এর থেকে এর শক্তি বেশি, আবার এর থেকে এর শক্তি বেশি, এর থেকে এর শক্তি বেশি। এবং এই পাই 2p ওয়াই আর পাই 2p জেড, এই দুইটা অরবিটালের হচ্ছে আমাদের শক্তি হচ্ছে সমান। তাহলে এরপরে আমাদের কোন অরবিটালটা আসে? এরপরে আসে আমাদের সিগমা 2p সিগমা 2px। এর এটার যে অ্যান্টিবন্ডিং যে ফরম্যাটটা আছে, এর হচ্ছে কি আমাদের শক্তি সর্বোচ্চ, যার কারণে এটার ইলেকট্রন বিন্যাসটা আমাদের এই সিগমা 2p এক্স স্টার, এটা হচ্ছে কি অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটাল। কার জন্য? 2px অরবিটালের জন্য। তাহলে মাঝখানে আমাদের আর কি কি থাকতেছে? মাঝখানে থাকতেছে আমাদের পাই স্টার 2py আর থাকতেছে আমাদের পাই স্টার 2pz। এখন এদের মধ্যে শক্তিটা কীরকম? তাহলে এই সিগমা 2pz এর থেকে আমাদের
π2py স্টারের শক্তি বেশি, এর থেকে এর শক্তি বেশি, এবং এর শক্তি নাই, এটা এই দুটো শক্তি হচ্ছে সমান, এবং এর হচ্ছে কি শক্তিটা বেশি হয়। তাহলে এই যে আমরা দেখতেছি এই যে ইলেকট্রন বিন্যাসটা, এটা হচ্ছে যে আমাদের আণবিক অরবিটাল যে তত্ত্ব আছে, এই আণবিক অরবিটাল তত্ত্ব অনুযায়ী আমাদের ইলেকট্রন বিন্যাসটা হয়। যেমন আমাদের পারমাণবিক অরবিটালের ক্ষেত্রে 1s 2s 2p 3s 3p, এখানে কি 4s হয় না 4d হয়? অবশ্যই 4s, তারপর হচ্ছে কি 4s, তারপর হচ্ছে কি 3d তে যায় ইলেকট্রন। তদ্রূপ এটা হচ্ছে কি আমাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস, আর এই যে ফরম্যাটটা আছে এটা হচ্ছে কি আমাদের আণবিক অরবিটাল তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। তাহলে এখন আমরা দেখব যে হিলিয়াম অণুর ক্ষেত্রে আর হাইড্রোজেন অণুর ক্ষেত্রে এদের কীরকম আসে। তাহলে আমরা দেখলাম যে হাইড্রোজেন অণুতে মোট 2টা ইলেকট্রন থাকে। তাহলে আমরা যদি এখানে একটু দেখি যে এইখানে আমাদের এটা হচ্ছে কি একটা হাইড্রোজেন, এটা হচ্ছে কি আমাদের একটা হাইড্রোজেন পরমাণু, এবং এটা হচ্ছে কি আমাদের একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে একটা হাইড্রোজেন পরমাণু এবং আরেকটা হাইড্রোজেন পরমাণু মিলে আমাদের মাঝখানে একটা কি তৈরি করতেছে, মাঝখানে একটা হাইড্রোজেন অণু তৈরি করতেছে। তাহলে মাঝখানে যেহেতু হচ্ছে আমাদের হাইড্রোজেন অণু তৈরি করতেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের 1s অরবিটাল, এবং এটাও হাইড্রোজেন যেহেতু একটা পরমাণু, এটা হচ্ছে কি আমাদের 1s অরবিটাল। এখন আমাদেরকে এই 1s অরবিটালে আমরা দেখলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস সাধারণ মানে পারমাণবিক ইলেকট্রন বিন্যাস যে 1s1, মানে এখানে যেহেতু 1s অরবিটাল আমাদের, এটা যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক অরবিটাল, এটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেনের পারমাণবিক অরবিটাল। তাহলে এইখানে থাকতেছে কয়টা হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এবং এইখানে থাকতেছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এখন কথা হচ্ছে যে 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 পরমাণুর শক্তি কম, এই মাঝ বরাবর মানে যে পরমাণুর শক্তি কম সেখানে ইলেকট্রন আগে জোড়বদ্ধ অবস্থায় প্রবেশ করবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে আমাদের বন্ডিং আণবিক অরবিটালগুলোর হচ্ছে কি আমাদের নিম্ন শক্তি সম্পূর্ণ। তাহলে এইখানে যে ইলেকট্রনগুলো আছে এগুলো হচ্ছে কি সর্বপ্রথম হচ্ছে আমাদের বন্ডিং আণবিক অরবিটালে প্রবেশ করবে। এগুলো একমুখীভাবে প্রবেশ করতে পারে, অথবা উভমুখীভাবে হচ্ছে কি প্রবেশ করতে পারে। এদের স্পিনগুলো এভাবে থাকে। এখন আমরা দেখতেছি যে আমাদের এটা হচ্ছে কি আমাদের নন বন্ডিং আণবিক অরবিটাল। আর এটা যেহেতু হচ্ছে আমাদের নন বন্ডিং না, এটা হচ্ছে আমাদের বন্ডিং আণবিক অরবিটাল। তাহলে বন্ডিং আণবিক অরবিটালগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা। সিগমা কেন আমি লিখতেছি এখানে? এস এর জন্য আমি এখানে লিখতেছি সিগমা। তাহলে সিগমা 1s। তাহলে এখানে সিগমা 1s এ আমাদের কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে এটা হচ্ছে কি আমাদের এন্টি বন্ডিং আণবিক অরবিটাল। তাহলে এন্টি বন্ডিং এর জন্য আমাদের স্টার ব্যবহার করতে হয় আর 1s। তাহলে এখানে আমরা দেখতেছি যে এন্টি বন্ডিং আণবিক অরবিটালগুলো, এখানে হচ্ছে কি আমাদের এন্টি বন্ডিং আণবিক অরবিটালে কোনো ইলেকট্রন নাই। তাহলে আমরা যদি এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা যদি বন্ধন ক্রমটা দেখি, তাহলে এই বন্ড অর্ডার এটাকে বলে, এটা যদি আমরা দেখি তাহলে আমরা জানি যে এনবি মাইনাস এনএ। এনবিটা হচ্ছে কি? এনবিটা হচ্ছে আমাদের বন্ডিং আণবিক অরবিটালের, এই যে বন্ডিং আণবিক অরবিটালটা আছে এর ইলেকট্রন সংখ্যা, আর এনএটা হচ্ছে নন বন্ডিং আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা। তাহলে এই বন্ডিং এবং নন বন্ডিং আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাই যে বন্ধন ক্রম। তাহলে এখানে আমরা দেখতেছি যে আমাদের বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, এবং এন্টি বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 0। তাহলে এখানে হচ্ছে কি 2। তাহলে 2 দিয়ে 2কে কাটলে আমরা পাই 1। তাহলে আমরা দেখলাম যে হাইড্রোজেন অণু গঠনকালে এদের বন্ধন ক্রম হচ্ছে কি 1। তাহলে আমরা দেখতেছি যে হাইড্রোজেন অণুর বন্ধন ক্রম যেহেতু 1, তাহলে আমরা এখানে বলতে পারি যে হাইড্রোজেন অণুর কি আছে? অস্তিত্ব আছে, বা হাইড্রোজেন অণু দ্বিপরমাণুক।
এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেন অণু গঠিত হয়, হ্যাঁ গঠিত হয়। কেন গঠিত হয়? কারণ আমরা দেখলাম যে হাইড্রোজেন অণুর বন্ধন ক্রম 1, তার মানে হাইড্রোজেন অণু গঠিত হয়। তাহলে এখন আমরা দেখব যে হিলিয়াম গঠিত হয় না কেন। তাহলে হিলিয়াম যে গঠিত হয় না, এটা কেন গঠিত হয় না আমরা যদি একটু দেখি যে হিলিয়াম, তাহলে এই হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে কয়টা? 2টা। তাহলে হিলিয়ামের ইলেকট্রন যেহেতু হচ্ছে 2টা, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। তাহলে এইখানে আমরা এইখানে কি নিয়েছিলাম? এইখানে আমরা নিয়েছিলাম হাইড্রোজেন অণুর পারমাণবিক অরবিটাল, এখানে আরেকটা হাইড্রোজেন অণুর পারমাণবিক অরবিটাল। কারণ একটা হাইড্রোজেন অণুতে 2টা হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে এখন হচ্ছে আমাদের হিলিয়াম নিয়ে আলোচনা। তাহলে আমাকে আলাদা আরেকটা চিত্র অঙ্কন করতে হইতো, কিন্তু আমি এই চিত্রের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের। তাহলে এইখানে হচ্ছে কি আমাদের একটা হিলিয়াম, তাহলে এইখানে আমরা হিলিয়াম করে দিলাম। তাহলে আমরা দেখতেছি একটা হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসে হচ্ছে কি 1s যে অরবিটালটা আছে, এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 2টা। তাহলে এখানে আমি ইলেকট্রন সংখ্যাগুলোকে কি করে দিলাম? ইলেকট্রন সংখ্যা এখানে 2টা। এগুলো একমুখীভাবে দেখাই যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 2টা। তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য এখানে ছিল একটা, কিন্তু হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে এখানে আমাদের দেখতেছি 1s অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2টা। তাহলে এখানে একটা হিলিয়াম পরমাণুর পারমাণবিক অরবিটালে 2টা ইলেকট্রন, আরেকটা হিলিয়াম পরমাণুর পারমাণবিক অরবিটালে 2টা ইলেকট্রন। তাহলে আমরা জানি যে পারমাণবিক অরবিটালের থেকে কম শক্তি সম্পূর্ণ যে অরবিটালগুলো, এগুলোকে বলা হয় বন্ডিং আণবিক অরবিটাল। এরা এরা বেশি স্থিতিশীল। এই বেশি স্থিতিশীলতার জন্য ইলেকট্রনগুলো প্রথমে বেশি স্থিতিশীল অরবিটালে প্রবেশ করে, তারপরে অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রনগুলো ধাপান্তর হয়। তাহলে এখানে আমরা দেখতেছি এইখানকার একটা এবং এইখানকার একটা মিলে এখানে 2টা, এবং আরেকটা এইখানকার ইলেকট্রন এবং এইখানকার আরেকটা ইলেকট্রন মিলে এখানে হচ্ছে কি অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালে প্রবেশ করে। তাহলে আমরা দেখলাম এইখানে হিলিয়াম অণুর ক্ষেত্রে, এই যে হিলিয়াম অণুর ক্ষেত্রে আমরা দেখতেছি যে হিলিয়াম অণুর বন্ধন ক্রম। তাহলে হিলিয়ামের বন্ধন ক্রমটা আমরা কি দেখতেছি যে NB মাইনাস NA ডিভাইডেড বাই 2। তাহলে NB সমান আমরা কি দেখতে পাচ্ছি যে NB মানে মানে বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 2টা, এবং অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার 2টা। তাহলে এখানে আমরা নিচে হচ্ছে কি 2, তাহলে 2 2 মিলে গেলে 0 0, যা হচ্ছে কি অসংজ্ঞায়িত, বা এটা হচ্ছে কি আমাদের 0 আসতেছে। তার মানে এই যে হিলিয়াম অণুর, এই হিলিয়াম অণুর বন্ধন ক্রম হচ্ছে কি 0 বা অসংজ্ঞায়িত আমরা বলতে পারি। তাহলে যেহেতু হিলিয়াম অণুর বন্ধন ক্রম 0, তাই আমরা বলতে পারি যে হিলিয়াম অণু গঠিত হয় না, বা দ্বিপারমাণবিক হিলিয়াম অণু গঠিত হয় না। তাহলে আমরা প্রশ্ন আসলে এভাবে আসলে অবশ্যই হচ্ছে কি দিতে পারি। এই প্রশ্নটা অনার্স 3য় বর্ষের জন্য উচ্চতার পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা আছে, ওখানে হচ্ছে কি ওই বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ, যে হাইড্রোজেন অণু গঠিত হয় কিন্তু হিলিয়াম গঠিত হয় না। বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে দ্বিপারমাণবিক হিলিয়াম অণুর কোনো অস্তিত্ব নেই। এখন আমরা আলোচনা করব যে অক্সিজেন অণু প্যারাম্যাগনেটিক কিন্তু নাইট্রোজেন অণু ডায়াম্যাগনেটিক। তাহলে আমরা দেখলাম প্রথমে যে এই আণবিক অরবিটাল তত্ত্ব দিয়ে কোনো একটা অণুর অস্তিত্ব আছে না অস্তিত্ব নাই, এটা হচ্ছে কি আমরা দেখলাম। এখন এখানে আরেকটা ধর্ম আমরা ব্যাখ্যা করতে পারি যে প্যারাম্যাগনেটিক অথবা ডায়াম্যাগনেটিক। কোন অণু প্যারাম্যাগনেটিক এবং কোন অণু ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে আর কি আমরা খুব সহজেই হচ্ছে আণবিক অরবিটাল তত্ত্ব অনুসারে আমরা জানতে পারি। যেমন এটা হচ্ছে কি আমরা দেখলাম যে আণবিক অরবিটাল এর জন্য ইলেকট্রন বিন্যাস। এখন আমরা যদি অক্সিজেন পরমাণুর কথা চিন্তা করি, তাহলে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2px 2py 2pz। তাহলে চারটা, তাহলে এখানে 4টা ইলেকট্রন,
তাহলে 1 2 1 2 এরকমভাবে যায় যে 8টা ইলেকট্রন, অক্সিজেন অণুর আরেকটা ইলেকট্রন। তাহলে এখন এটা অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রন বিন্যাস করলাম। তাহলে অক্সিজেন অণুতে কয়টা থাকে? অক্সিজেন অণুতে 2টা অক্সিজেন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। তাহলে এই অক্সিজেন পরমাণুর জন্য 8টা ইলেকট্রন এবং এই অক্সিজেন পরমাণুর জন্য 8টা ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা অক্সিজেন পরমাণুতে মোট ইলেকট্রন, অক্সিজেন অণুতে মোট ইলেকট্রন সংখ্যা হইল আমার 16টা। এখন আমাদের দেখতে হবে যে অক্সিজেন পরমাণুর আণবিক যে অরবিটাল আছে, এই আণবিক অরবিটালগুলো কিরূপ হয়। তাহলে আমরা প্রথমে হচ্ছে যদি ডায়াগ্রামটা দেখি, তাহলে প্রথমে এখানে ডায়াগ্রামটায় আমরা ওই একই ডায়াগ্রামেই হচ্ছে আমরা দেখার চেষ্টা করতেছি। তাহলে এখানে আমাদের কি গঠিত হবে? এখানে হচ্ছে কি আমাদের অক্সিজেন পরমাণু গঠিত হবে, আর এইখানে হচ্ছে কি আমাদের একটা অক্সিজেন পরমাণু আছে, এখন আর একটা এখানে অক্সিজেন পরমাণু আছে। তাহলে এখানে আমরা শুধুমাত্র এই অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে 1s যে অরবিটালগুলো আছে, এই 1s অরবিটালগুলোর ডায়াগ্রামটা হচ্ছে কি আমরা এখানে পাইলাম, যেখানে আমাদের এন্টি বন্ডিং আর বন্ডিং অরবিটালগুলোর ইলেকট্রন সংখ্যা সেম। এই জন্য শুধুমাত্র এই আণবিক অরবিটাল ডায়াগ্রামে শুধুমাত্র হচ্ছে আমাদের যোজ্যতা স্তরের যে ইলেকট্রন, এই যে যোজ্যতা স্তরের যে ইলেকট্রনগুলো, এগুলো নিয়ে আলোচ্য বিষয় আমাদের মূল আলোচনা করতে হয়। তাহলে এখানে আমরা 2s যে অরবিটালগুলো আছে, এগুলো হচ্ছে কি আমাদের 1s, কিন্তু এটা অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে 2s অরবিটালগুলো কি হচ্ছে আমাদের সেম থাকে। 2s অরবিটালগুলো হচ্ছে কি সেম থাকে। এখন আমরা দেখতে হবে মূল বিষয় যে px py এবং pz যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলো কিভাবে বিন্যস্ত হয়। তাহলে এই বিষয়টা দেখার জন্য আমরা এটা হচ্ছে কি আমাদের অক্সিজেন পরমাণু এবং এটা হচ্ছে কি আমাদের অক্সিজেন পরমাণু। তাহলে এটা হচ্ছে কি আমাদের অক্সিজেন পরমাণুর 2px অরবিটাল, এটা হচ্ছে অক্সিজেন পরমাণুর 2py অরবিটাল, এটা হচ্ছে অক্সিজেন পরমাণুর 2pz অরবিটাল। তাহলে এই অক্সিজেন পরমাণু এটা হচ্ছে কি আমাদের 2px অরবিটাল, 2py অরবিটাল, এটা হচ্ছে কি আমাদের 2pz অরবিটাল। তাহলে আমরা জানি যে এই এলা হচ্ছে আমাদের পারমাণবিক অরবিটাল। তাহলে পারমাণবিক অরবিটালের থেকে কম শক্তি সম্পন্ন এবং বেশি স্থিতিশীল হচ্ছে আমাদের বন্ডিং আণবিক অরবিটাল। তাহলে আমরা এইখানে যে ইলেকট্রন বিন্যাসটা আছে, এই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা দেখতেছি 1s হচ্ছে দুইটা, একটা হচ্ছে বন্ডিং এন্টি বন্ডিং, তাহলে 2s এর বন্ডিং এন্টি বন্ডিং। তাহলে আমাদের এইখান থেকে আলোচনা মূল বিষয়টা। তাহলে আমাদের সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন এই যে এটা হচ্ছে কি আমাদের যে সিগমা 2p এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের সিগমা 2p এক্স, এর হচ্ছে কি সব থেকে শক্তি কম পি অরবিটালগুলোর মধ্যে। তাহলে এটা হচ্ছে কি আমাদের পাই 2py, আর এটা হচ্ছে কি আমাদের পাই 2pz। তাহলে এই দুইটা অরবিটালের শক্তি সেম, এই জন্য এখানে দুইটা একসাথে রাখা হয়েছে। আর এই যে ইলেকট্রন এই অরবিটাল দুইটা, এটা হচ্ছে কি আমাদের পাই স্টার 2py, আর এটা হচ্ছে আমাদের পাই স্টার 2pz। এখন এই যে সর্বশেষ যে ডায়াগ্রামে আমরা দেখতেছি, এটা হচ্ছে কি আমাদের যে সিগমা স্টার 2px। এখন আমরা অক্সিজেন পরমাণুর দিকে যদি একটু তাকাই, অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতেছি যে 2px যে অরবিটালটা আছে, এখানে দুইটা ইলেকট্রন এবং বাদবাকিতে একটা করে ইলেকট্রন বিদ্যমান। তাহলে আমরা 2px অরবিটালে দুইটা, বাদবাকিগুলোতে একটা করে ইলেকট্রন বিদ্যমান। তাহলে দুইটা, বাদবাকিগুলোতে একটা করে ইলেকট্রন বিদ্যমান। তাহলে আমরা জানি যে প্রথমে হচ্ছে যে বেশি স্থিতিশীল যে অরবিটালগুলো আছে, সেগুলো আগে পূরণ হবে জোরবদ্ধভাবে এবং পরবর্তীতে হচ্ছে আমাদের উপরের দিকে ধাবিত হবে। তাহলে এইখানে প্রতিটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি দুইটা করে। তাহলে এখানে ইলেকট্রন হচ্ছে কয়টা থাকবে? দুইটা। তাহলে এখানে আমাদের এখান থেকে আসলো একটা, এখান থেকে আসলো একটা,
তারপরে এখান থেকে এখানে আসবে একটা এবং এখান থেকে এখানে আসবে একটা, এরপর এখান থেকে আসবে এখানে আমার একটা। এখানে আমরা দেখলাম যে 2 4 6, তাহলে 6টা ইলেকট্রন এখানে ব্যবহার হয়েছে এবং এখানে আমাদের যোজ্যতা স্তরে আমাদের কয়টা ইলেকট্রন আছে, এখানে হচ্ছে 2 4 4টা করে 8টা ইলেকট্রন, এখানে আমাদের ব্যবহার হলো 6টা, তাহলে আরও 2টা ইলেকট্রন হচ্ছে আমাদের অবশিষ্ট আছে। তাহলে বাকি যে 2টা ইলেকট্রন এগুলো হচ্ছে কি আমাদের এইরকমভাবে, যেহেতু এই পাই টু পি ওয়াই এবং পাই টু পি জেড অরবিটালের এই অরবিটালগুলোর শক্তি সমান, তাহলে এখানে একটা করে বিজোড় ইলেকট্রন এখানে ধারণ করে। এখন আমরা দেখতেছি তাহলে এটা হচ্ছে কি আমাদের অক্সিজেন অণুর আণবিক অরবিটাল ডায়াগ্রাম। তাহলে এই যে আমরা এটা দেখতেছি কি এটা হচ্ছে আমাদের একটা অক্সিজেন অণুর আণবিক অরবিটালের ডায়াগ্রাম। তাহলে এখানে আমরা যদি একটু হিসাব করি যে আমাদের যে যে বন্ধন ক্রমটা যদি আগে প্রথমে দেখি, তাহলে আমরা বন্ধন ক্রম কার ক্ষেত্রে, অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে এনবি মাইনাস এন এ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে বন্ডিং আণবিক অরবিটাল কয়টা আছে। তাহলে বন্ডিং আণবিক অরবিটালের ক্ষেত্রে এখানে যদি আমরা 2s অরবিটাল নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদের এর নিচেও আরেকটা কি ছিল, যে 1s অরবিটাল ছিল। তাহলে এই 1s অরবিটালের জন্য আমরা এইখানে বন্ডিং অরবিটাল কয়টা পাইছিলাম, 2টা, এবং 2s অরবিটালের জন্য বন্ডিং অরবিটাল পাইছিলাম আমরা 2টা। তাহলে এখানে আমাদের বন্ডিং অরবিটালের সংখ্যা হইল কয়টা, 4টা, এখানে 2টা 6টা, তাহলে এখানে হচ্ছে কি 8টা, এখানে হচ্ছে কি 10টা। তাহলে এই 10টার মধ্যে এখন আমাদেরকে শুধু মাত্র যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো নিয়ে আলোচনা করতে হবে। তাহলে যোজ্যতা স্তরে দেখেন যে এই 10টা বন্ডিং অরবিটালের মধ্যে আমাদের যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে কয়টা, তাহলে যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে এখানে আছে 2টা, এখানে আছে 2টা, 4টা, এখানে আছে কি 4টা, 8টা। তাহলে এখানে আমরা বন্ডিং আণবিক অরবিটাল তাহলে এন বি এর মান পাচ্ছি কত, 8, এবং এন্টি বন্ডিং তাহলে এন্টি বন্ডিংগুলো আমরা কোনগুলো বলবো, এই যে উপরের দিকে যে ইলেকট্রনগুলো আছে, তাহলে এন্টি বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা, আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার 2টা, তাহলে ডিভাইডেড বাই এখানে হচ্ছে কি আমাদের 2, তাহলে এখানে আমরা বিয়োগ করে পাচ্ছি এখানে 6 - 2 ইকুয়াল হচ্ছে কি 3। তাহলে আমরা এখানে বন্ধন ক্রম আমরা পাচ্ছি। তাহলে এখানে যেহেতু হচ্ছে আমরা বন্ধন ক্রমটা পাচ্ছি, তাহলে এখানে আমরা বলতে পারি কি যে অক্সিজেন যে অণু আছে এই অক্সিজেন অণুটার অস্তিত্ব আছে। এখন হচ্ছে এই যে অস্তিত্ব থাকলো, তাহলে এখন হচ্ছে আমাদের প্রশ্ন যে এই অক্সিজেন অণুটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। এই অক্সিজেন অণুটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, এটা দেখার জন্য আমাদেরকে এই ডায়াগ্রামটার দিকে একটু তাকাতে হবে। তাহলে এই ডায়াগ্রামে দেখতেছি আমাদের এই যে এন্টিবন্ডিং যে আণবিক অরবিটালগুলো আছে এখানে হচ্ছে কি বিজোড় সংখ্যক বা অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান। যদি অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে তখন আমরা ওই অণুটাকে বলবো প্যারাম্যাগনেটিক। যদি জোড় থাকে বা জোড়াবদ্ধ অবস্থায় থাকে তখন আমরা সেটাকে বলবো ডায়াম্যাগনেটিক। তাহলে এখানে আমরা দেখতেছি যে অক্সিজেন যে অণুটা আছে অক্সিজেন অণুটার এন্টিবন্ডিং আণবিক অরবিটালে হচ্ছে আমাদের বিজোড় ইলেকট্রন বিদ্যমান। তাহলে আমরা এখানে বলতে পারি এন্টিবন্ডিং আণবিক অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকার কারণে অক্সিজেন অণুটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যে নাইট্রোজেন অণু, তাহলে নাইট্রোজেন অণু কি হবে, তাহলে নাইট্রোজেন অণু প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। তাহলে আমরা দেখলাম যে অক্সিজেন অণুটা হচ্ছে কি আমাদের প্যারাম্যাগনেটিক। তাহলে এখন আমরা দেখি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে বিষয়টা যদি দেখি, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 7। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি তাহলে 1s2 2s2 2p
X1 2p Y1 আর হচ্ছে কি 2pZ1। তাহলে এটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে নাইট্রোজেন অণু কিভাবে গঠিত হয়? দুইটা নাইট্রোজেন সমযোজী বন্ধনের মাধ্যমে আমাদের নাইট্রোজেন অণু গঠন করে। এখন কথা হচ্ছে দুইটা নাইট্রোজেন পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? তাহলে এখানে 7টা, তাহলে দুইটার জন্য আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14টা। তাহলে এইটার ক্ষেত্রে আমরা এই যে অক্সিজেন পরমাণু যা আছে, এই অক্সিজেন পরমাণুর এই যে ডায়াগ্রামটা আমরা দেখলাম, তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা খুব সহজেই এই অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটাও করতে পারি। এই ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করব? এখানে আমরা যদি একটু দেখি, অক্সিজেনের ক্ষেত্রে যদি আমি এখানে দেখাই, তাহলে এখানে 1s যে অরবিটাল আছে, এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 2টা থাকে, এখানে হচ্ছে কি 2টা, মানে প্রতিটাতে 2টা 2টা করে। দেখেন এখানে আপনি, এখানে এর নিচেও কি ছিল, 1s ছিল, তারপরে সিগমা স্টার 1s, তাহলে এখানেও 2টা, এখানে 2টা, এবং 2s যে অরবিটালগুলো আছে ওখানে হচ্ছে কি 2টা করে ইলেকট্রন থাকে। এবং এইখানে দেখেন আপনি যে সিগমা 2px, এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। তাহলে এই সিগমা 2px এখানেও ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 2টা। তারপর সিগমা পাই 2py এবং পাই 2p যেটা, প্রতিটাতে 2টা করে অরবিটাল, মানে 2টা করে ইলেকট্রন বিদ্যমান। তাহলে এখানে 2টা ইলেকট্রন এবং এখানে 2টা ইলেকট্রন। এবং পাই স্টার 2py এবং পাই স্টার 2pz এ 2টা করে বিজোড়, একটা প্রতিটাতে একটা করে বিজোড় ইলেকট্রন বিদ্যমান। প্রতিটাতে একটা করে কি ইলেকট্রন বিদ্যমান? আমাদের বিজোড় ইলেকট্রন বিদ্যমান। তাহলে এখান থেকেও আমরা দেখতে পারি, আমরা ডায়াগ্রাম অঙ্কন করতে পারি অথবা ডাইরেক্ট এভাবে ইলেকট্রন বিন্যাসও করতে পারি। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে বিজোড় সংখ্যক ইলেকট্রন বিন্যাস, বিজোড় সংখ্যক ইলেকট্রন উপস্থিত। তাহলে এখানে আমরা বলবো যে এই অক্সিজেন অণুটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। কিন্তু নাইট্রোজেন অণুর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে নাইট্রোজেন অণুর এখানে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 14টা। তাহলে নাইট্রোজেন অণুর মোট ইলেকট্রন সংখ্যা যেহেতু 14টা, আমরা যদি নাইট্রোজেন অণুটার জন্য এখানে একটা যদি ডায়াগ্রাম ছোট করে অঙ্কন করি, তাহলে এটা কি হচ্ছে আমাদের নাইট্রোজেন অণুর ক্ষেত্রে। এটা কি আমি করতেছি, এটা হচ্ছে 2p অরবিটাল, এটা হচ্ছে কি 2p অরবিটাল, আর এই অরবিটালগুলো হচ্ছে আমাদের সিগমা 2px, আর এটা হচ্ছে কি সিগমা 2pyz, আর এটা হচ্ছে কি পাই স্টার 2py, এটা হচ্ছে কি আমার পাই 2p, এটা হচ্ছে কি পাই স্টার, এটা হচ্ছে কি আমাদের সিগমা 2p স্টার। তাহলে এখন আমরা দেখতেছি যে এই নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমাদের যোজ্যতা স্তরে 2px 2py এবং 2pz অরবিটালে আমাদের একটা করে ইলেকট্রন বিদ্যমান। তাহলে এখানে আমাদের একটা করে, প্রতিটা অরবিটালে একটা করে ইলেকট্রন বিদ্যমান। এখানে প্রতিটাতে যেহেতু হচ্ছে আমাদের একটা করে ইলেকট্রন বিদ্যমান, তাহলে আমরা জানি যে সর্বপ্রথম কি অরবিটাল, কোনটা আগে পূর্ণ হয়? আমাদের বেশি স্থিতিশীল বন্ডিং আণবিক অরবিটালগুলো পূর্ণ হয়। তাহলে এরা জোড়বদ্ধ অবস্থায় কি হবে? পূর্ণ হবে। তাহলে জোড়বদ্ধ অবস্থায় যদি পূর্ণ হয়, তাহলে এখানে কয়টা ইলেকট্রন ব্যবহার হইলো? 2 4 6। তাহলে এখানে আছে 3, এখানে আছে 3, তাহলে 6টা অরবিটাল আমাদের বন্ডিং আণবিক অরবিটালগুলোতে হচ্ছে কি আমরা ফিল আপ করলাম। এখন কথা হচ্ছে আমাদের এন্টি বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন যাওয়ার জন্য আমাদের আর কোনো অবশিষ্ট ইলেকট্রন নাই। তাহলে আর কোনো যেহেতু আমাদের অবশিষ্ট ইলেকট্রন এখানে বিদ্যমান নাই, তাহলে আমরা এই নাইট্রোজেন পরমাণু, এটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন পরমাণু, এটা হচ্ছে নাইট্রোজেন পরমাণু, এবং এটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন অণু। তাহলে আমরা নাইট্রোজেন অণুর বন্ধন ক্রমটা যদি একটু দেখি আগে, তাহলে আমরা বন্ধন ক্রম সম্বন্ধে আমরা জানি যে
বন্ডিং আণবিক অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালের পার্থক্যকে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি পাই? বন্ধন ক্রম পাই। তাহলে এখানে আমরা দেখতেছি যে বন্ধন আণবিক অরবিটাল বা বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা? এখানে হচ্ছে কি 2টা, এখানে হচ্ছে কি 2, 2, 4, 6 এবং আরেকটা অরবিটাল কোথায় থাকে? এই যে সিগমা 2s এ থাকে, সিগমা 2s এ থাকে। তাহলে এখানে আমাদের বন্ডিং আণবিক অরবিটাল সংখ্যা হইল কয়টা? বন্ডিং আণবিক অরবিটাল সংখ্যা হইল আমাদের 8টা এবং অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালে আমাদের সংখ্যা হইল কয়টা? 9। তাহলে এখানে আমরা যদি দেই তাহলে আমরা এখানে আমাদের এই 2s এর একটা কি আছে? একটা হচ্ছে কি অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালে 2টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে এখানে অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 2 হবে, 0 না। তাহলে 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে কি আমার 6 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের থাকতেছে 3। তাহলে আমরা দেখতেছি যে নাইট্রোজেন অণুরও হচ্ছে কি আমাদের বন্ধন ক্রম 3। নাইট্রোজেন অণুর যেহেতু বন্ধন ক্রম 3, তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেন অণুর হচ্ছে কি আমাদের কি আছে? নাইট্রোজেন অণুগুলো হচ্ছে কি আমাদের স্থিতিশীল। তাহলে নাইট্রোজেন অণুগুলো যেহেতু হচ্ছে কি আমাদের স্থিতিশীল, তাহলে আমরা বলতে পারি যে এর হচ্ছে কি আমাদের অস্তিত্ব আছে। এখন এই অস্তিত্ব নিয়ে বিষয়টা আমরা বুঝলাম। এখন আমরা দেখব যে এরা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। তাই নাইট্রোজেন অণু আমরা দেখতেছি যে অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালে বা এখানে কোনো আমাদের কি নেই? বিজোড় ইলেকট্রন নাই। তাহলে আমরা এটা বলতে পারি যে এই নাইট্রোজেন অণুটা হচ্ছে কি আমাদের একটা ডায়াম্যাগনেটিক। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে যে অক্সিজেন অণু প্যারাম্যাগনেটিক কিন্তু নাইট্রোজেন অণু ডায়াম্যাগনেটিক কেন? তাহলে এর হচ্ছে কি আমরা ব্যাখ্যা দিব এভাবে যে অক্সিজেন অণুর অ্যান্টিবন্ডিক আণবিক অরবিটালে বিজোড় ইলেকট্রন বিদ্যমান এবং নাইট্রোজেন অণুর অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালে কোনো ইলেকট্রন নাই, অথবা আমরা এভাবে বলবো যে কোনো বিজোড় ইলেকট্রন না থাকায় যে নাইট্রোজেন অণু হচ্ছে কি আমাদের ডায়াম্যাগনেটিক। তাহলে আমরা এই আণবিক অরবিটাল তত্ত্ব থেকে এখন পর্যন্ত কয়টা বিষয় সম্পর্কে ধারণা পাইলাম? 2টা বিষয় সম্পর্কে ধারণা পাইলাম। প্রথমত, কোনো একটা যৌগের অস্তিত্ব আছে কিনা বা এই যে অস্তিত্ব সম্পর্কে ধারণা পাইলাম, এবং আরেকটা কি ধারণা পাইলাম? ওই যৌগটা প্যারাম্যাগনেটিক বা ওই অণুটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। এখন আমরা দেখব যে এই বন্ধন ক্রমের উপর ভিত্তি করে কোন অণুটা বেশি সুস্থিত এবং কোন অণুটা হচ্ছে আমাদের কম সুস্থিত। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা প্রথমে যদি অক্সিজেনেরটা দেখি, তাহলে অক্সিজেনের আমাদের এখানে কড়াই ছিল। তাহলে এইখানে দেখেন যে অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি পাইলাম যে এখানে এই অক্সিজেনের বন্ধন ক্রম, এই অক্সিজেন অণুর বন্ধন ক্রম বা বন্ড অর্ডার। তাহলে বন্ধন ক্রম আমরা কি জানি যে NB মাইনাস NA ডিভাইডেড বাই 2। তাহলে NB এর মান কত? এখানে হচ্ছে কি 2, 4, 6 আর 8। তাহলে 8 মাইনাস আর নন বেন্ডিং অরবিটাল সংখ্যা এখানে আছে 2টা, এখানে হচ্ছে কি 2টা, তাহলে 4টা মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে ইকুয়াল হচ্ছে কি আমাদের বন্ধন ক্রম পাচ্ছি আমরা কি 2। তাহলে এখানে আমাদের প্রশ্ন এই যে অক্সিজেন প্লাস, তাহলে এই প্লাস থাকার অর্থ কি? মানে অক্সিজেন অণু থেকে একটা ইলেকট্রন অপসারিত হয়েছে। তাহলে এই অক্সিজেন, তাহলে এই অক্সিজেনে আমাদের ইলেকট্রন সংখ্যা কতটা ছিল? এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা ছিল প্রথমে হচ্ছে 16টা ছিল। তাহলে ওখান থেকে যদি একটা ইলেকট্রন যদি অপসারণ ঘটে, তাহলে এখন ইলেকট্রন সংখ্যা হবে কত? তাহলে ইলেকট্রন সংখ্যা হবে আমাদের 15টা। এই 15টা ইলেকট্রনের জন্য আমরা যদি আণবিক অরবিটাল তত্ত্বটা যদি একটু দেখি, তাহলে হচ্ছে আমরা দেখব যে এইখানে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে কি একটা ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা আছে শুধু সব কিছুই সেম থাকবে, শুধু এই যে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন এখানে কি হবে না। তাহলে এই ইলেকট্রনটাকে যদি আমি এখানে বাদ দেই, এটা কিসের জন্য? আমাদের অক্সিজেন প্লাস অণুর জন্য। তাহলে এটাকে যদি আমরা বাদ দেই তাহলে এখানে কি পরিবর্তন আসবে? এখানে হচ্ছে আমাদের
অ্যান্টিবন্ডিং যে আণবিক যে অরবিটালগুলো আছে, তাহলে এই অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালগুলোতে আমরা দেখতেছি আমাদের যদি এর জন্য যদি আমি দেখি বন্ধন ক্রমটা, তাহলে দেখতেছি আমি যে এনবি মাইনাস এনএ ডিভাইডেড বাই 2। তাহলে নন বন্ডিং আণবিক অরবিটালগুলো তো সেমই আছে, আর কিন্তু অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালগুলো 4টা থেকে একটা কিন্তু কমে গেছে, কমে গিয়ে এখানে হচ্ছে কি 2টা এবং এখানে হচ্ছে কি একটা, তাহলে এখানে হচ্ছে কি 3। তাহলে এখন আমরা দেখতেছি যে এর হচ্ছে আমাদের 2। তাহলে এখন আমরা দেখতেছি 5/2 ইকুয়াল হচ্ছে কি 2.5। তাহলে আমরা দেখতেছি যে এই আয়নের অক্সিজেন অণুর যে আয়নটা আছে এর হচ্ছে কি বন্ধন ক্রমটা হচ্ছে 2.5 এবং অক্সিজেন অণুর বন্ধন ক্রমটা হচ্ছে কি 2। তাহলে আমরা বলতেই পারি যার হচ্ছে বন্ধন ক্রম বেশি তার হচ্ছে কি সে হচ্ছে কি বেশি সুস্থিত। তাহলে সুস্থিতির যদি আমি ক্রমটা যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে সুস্থিতির ক্রমটা হচ্ছে কি সুস্থিতির ক্রমটা হবে হচ্ছে কি প্লাস। তাহলে অক্সিজেন অণুর থেকে কার সুস্থিতি বেশি? অক্সিজেন অণুর আয়নের সুস্থিতি বেশি। তাহলে এখন আমরা দেখব যে আমাদের এখন দেখব যে এটা তো হইল যে অক্সিজেনের ক্ষেত্রে আয়নের এটা কি আয়নটা হচ্ছে কি আমাদের বেশি সুস্থিত, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন অণুর ক্ষেত্রে আয়নটা আবার কম সুস্থিত। তাহলে এটা দেখার জন্য আমরা প্রথমে কি করব, এই এই ডায়াগ্রামটাতে আমি দেখার চেষ্টা করতেছি যে এখানে আমরা দেখতেছি ডায়াগ্রামটাতে যদি এখানে যদি আমি একটা করে ইলেকট্রন বাদ দেই, তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের এটা হয়ে যাচ্ছে আমাদের নাইট্রোজেন অণুর ডায়াগ্রাম। তাহলে এই ডায়াগ্রামে আমাদের এখানে কি থাকতেছে না, এইখানে কোনো ইলেকট্রন মানে অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালে কোনো ইলেকট্রন থাকতেছে না। তাহলে অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালে যখন ইলেকট্রন না থাকে তখন আমরা যদি দেখি যে নাইট্রোজেন অণু, তাহলে নাইট্রোজেন অণুর বন্ধন ক্রম, তাহলে বন্ধন ক্রম, তাহলে এখানে আমরা দেখতেছি যে বন্ডিং আণবিক অরবিটালে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা, এখানে হচ্ছে কি 2 4 6 8। তাহলে এখানে হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা এবং নন বন্ডিং আণবিক অরবিটাল ইলেকট্রন সংখ্যা এখানে হচ্ছে কি 2টা। নন বন্ডিং আণবিক অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2টা। তাহলে এখানে আমরা দেখতেছি যে 2। তাহলে এখানে আমরা দেখতেছি এই নাইট্রোজেন অণুর বন্ধন ক্রম, নাইট্রোজেন অণুর বন্ধন ক্রম হচ্ছে আমাদের 3। এখন আমরা যদি এর প্লাস গঠনটাতে দেখি, নাইট্রোজেন অণুর প্লাস যে গঠনটা আছে এর যদি বন্ধন ক্রমটা আমরা দেখি, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে আমাদের এই একটা অক্সিজেন থেকে একটা ইলেকট্রন যে অপসারিত হলে এইখানে আমাদের একটা বন্ডিং অরবিটালের একটা ইলেকট্রন সংখ্যা কি কমে যাবে, যেহেতু এখানে প্লাস দ্বারা বোঝাচ্ছে একটা ইলেকট্রন অপসরণ করতেছে। তাহলে এখানে যদি একটা ইলেকট্রন কম থাকে তাহলে এখন আমরা যদি এই হিসাবটা করি এনবি মাইনাস এনএ ডিভাইডেড বাই 2, তাহলে এখন আমরা দেখতেছি যে আমাদের নাইট্রোজেন অণুর যোজ্যতা স্তরে বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা, বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে কি 2টা 4টা 6টা আর একটা হচ্ছে কি 7টা। তাহলে এখানে হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা এবং অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 2টা। তাহলে অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হচ্ছে কি 5 ডিভাইডেড বাই 2 হচ্ছে কি আমাদের 2.5। তাহলে আমরা দেখতেছি যে নাইট্রোজেন অণুর থেকে নাইট্রোজেন অণুর যে আয়নটা আছে এর হচ্ছে কি আবার ইলেকট্রন সংখ্যা, নাইট্রোজেন অণুর আয়নের ইলেকট্রন সংখ্যাটা বেশি, কিন্তু অক্সিজেনের তুলনায় তাহলে এখানে আমরা দেখতেছি যে নাইট্রোজেন অণুর আয়নের যে বন্ধন ক্রম এটা হচ্ছে কি 2.5, কিন্তু নাইট্রোজেন অণুর বন্ধন ক্রম হচ্ছে কি 3। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে যে এখানকার বন্ধন ক্রমটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন অণুর বন্ধন ক্রমটা বেশি, কার থেকে বেশি, যে নাইট্রোজেন অণু আয়নের থেকে বেশি। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আয়নেরটার বন্ধন ক্রম বেশি এবং নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন অণুর আয়নের মানে বন্ধন ক্রমটা বেশি। তাহলে এখান থেকে এর ব্যাখ্যাটা আমরা দিতে পারি যে এই জন্য হচ্ছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস আয়নের
অক্সিজেন অণু অপেক্ষা বেশি সুস্থিত, কিন্তু নাইট্রোজেন অণুর আয়নের নাইট্রোজেন অণুর আয়ন নাইট্রোজেন অণু অপেক্ষা কম সুস্থিত। তাহলে আমরা এই বন্ধন ক্রম থেকেই আমরা কোন যৌগটা বেশি সুস্থিত এবং কোন যৌগটা কম সুস্থিত তা হচ্ছে কি আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখন আমরা সন্নিবেশ রসায়নের সব থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে কার্বনিল এবং নাইট্রোসিল গ্রুপের হচ্ছে আমাদের এটা হচ্ছে কি লিগ্যান্ড হিসাবে কাজ করে। তাহলে এদেরকে আমরা বলি পাই অ্যাসিড লিগ্যান্ড। তাহলে এদেরও আণবিক অরবিটাল তত্ত্বটা আমাদেরকে কি দেখতে চায়। তাহলে আমরা যদি দেখি যে কার্বনিল যে গ্রুপটা আছে, এই কার্বনিল গ্রুপে আমরা জানি যে এই কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 6টা এবং অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 8টা। তাহলে এদের মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? তাহলে এদের মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে এদের মোট এখানে হচ্ছে কি 6, এখানে হচ্ছে 8, তাহলে 8 6 14টি ইলেকট্রন। তাহলে এখানে এই 14টি ইলেকট্রন কার? এই 14টি ইলেকট্রন হচ্ছে এই যে কার্বন মনোঅক্সাইড বা কার্বনিল গ্রুপের ইলেকট্রন সংখ্যা। তাহলে এখন আমরা যদি এটাকে আণবিক অরবিটাল এর তত্ত্ব অনুযায়ী যদি ইলেকট্রন বিন্যাসটা দেখাই, তাহলে হচ্ছে কি আমরা কি দেখাইতে পারি যে সিগমা 1s স্কয়ার, তারপরে কি থাকে আমার সিগমা 1s এর পরে অবশ্যই কি থাকবে আমার সিগমা স্টার 1s। তাহলে এখানে হচ্ছে কি দুইটা ইলেকট্রন থাকবে। তারপরে থাকবে আমার কি সিগমা 2s, তারপরে থাকবে সিগমা 2s স্টার, তারপরে থাকবে যে সিগমা 2px, তারপর থাকবে পাই 2py, আর থাকবে পাই 2pz। তাহলে পাই 2py। তাহলে আমাদের ইলেকট্রনগুলো যদি একটু হিসাব করি, তাহলে 2 4 6 8 10, তাহলে 14টা ইলেকট্রন। তাহলে এখানে 2টা ইলেকট্রন এবং এখানে 2টা ইলেকট্রন। তাহলে এর যে পাই স্টার 2py এবং পাই স্টার 2pz, এই অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালগুলো যেখানে আমাদের ফাঁকা থাকলো, এই ফাঁকা অরবিটালগুলো কি করে ধাতুর পূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন গ্রহণ করে। এগুলো হচ্ছে কি আমাদের পাই ইলেকট্রনগুলো গ্রহণ করে, যার কারণে এদেরকে বলা হয় কার্বনিল বা নাইট্রোসিল গ্রুপে বলা হয়, এদেরকে বলা হয় পাই অ্যাসিড লিগ্যান্ড। তাহলে এখানে আমরা দেখতেছি এই যে কার্বনিল অণুর যে এই যে শুধু আমরা এখানে ওইদিকে যাব না যে পাই অ্যাসিড লিগ্যান্ড কিভাবে আসে, এদের আণবিক অরবিটাল তত্ত্ব অনুযায়ী এদের ব্যাখ্যা করে, এটা আমরা দেখব না। শুধু আমরা এর ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা আমি কিভাবে লিখলাম, এই ডায়াগ্রাম অনুসরণ করে লিখলাম। এই যে এই ডায়াগ্রাম অনুসরণ করে আমরা কার্বনিল গ্রুপের ইলেকট্রন বিন্যাসটা দেখলাম। তাহলে অনুরূপভাবে আপনারা নাইট্রোসিল গ্রুপের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আপনারা নিজেরাই করে নেবেন। তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।